স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ফাইসাল রয়। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সরকার ভুল করলে সংশোধন করে দিতে হবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেল ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে এদেশের মানুষ যুদ্ধ করেছিল, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৫ই আগস্ট ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। স্বাধীনতা যুদ্ধে সঠিক ইতিহাস লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ছিল জনতার, একক কোনো রাজনৈতিক দলের নয়। এ সময় তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আশা করি আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। সংসদে সমস্যার সমাধান না করে রাজপথ উত্তপ্ত করার হুমকি গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি অভিযোগ করেন, ৫ মাস না যেতেই সরকারকে নানাভাবে অস্থির করছে বিরোধী দল। এ সময় কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা, এমন বিষয় সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন মাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকরা। সেখানে গণতন্ত্র টেকসই হবে। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যম রেল লাইনের দুটি লাইনের মতো, এদের মাঝে একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা। রেল লাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। রাষ্ট্র টিকে থাকে শক্তি দিয়ে নয়, আস্থা দিয়ে। আর সেই আস্থার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। অনুষ্ঠানে ৭১ টিভির সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ সবাইকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে নানা ধরনের ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়, ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তোবা এই অপতথ্য, গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দ্রুতই সরকার একটি টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ৫ মাস না যেতেই অনেকে শেখ হাসিনার মতো কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেন। ৩ মাস ৪ মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে কথা না বলেই সংসদে কথা বলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন
আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই। এছাড়া নিজেদের স্বার্থে গণমাধ্যমের সবাইকে এক হওয়ারও পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের উপর স্থির চিত্র প্রদর্শনী শেষে তিনি কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন দ্রুত না করলে সরকার দেশ চালাতে পারবে না। মামুন হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আয়োজনে এই চিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছে ৪৭-এর দেশভাগ, ৭১-এর মুক্তিযুদ্ধ, একনায়কতন্ত্র, স্বৈরশাসন ও সবশেষ ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান। বিকেলে প্রদর্শনীতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক দাবি করেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়ে এখন শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে। যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না এবং তাদের যে জনগণের আস্থা, সে আস্থাটি হারিয়েছে। এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতার দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এ সময় হুঁশিয়ারি দেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনা সংবাদ সম্মেলন নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি জানান, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম ও সংস্থার উদ্যোগ। ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল। আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ১০ থেকে ১২ বছর কাজ করার পরও তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হিমেল মাহবুবের প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরে যারা ১০-১২ বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, আজ তারা সেই চাকরির অনিশ্চয়তায় কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্লান্ত। জীবিকা হারানোর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। গত এপ্রিল মাসে ইজিপি প্যাকেজের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা অ্যাসোসিয়েট লিমিটেড। টেন্ডারের মাধ্যমে ৩৬ জনের নিয়োগ হলেও তা থেকে বাদ পড়েন আগে কাজ করা ১৬ জন। অভিযোগ, বাদ পড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। তারা সব সাল নিয়েছে বাইরের থেকে, অথচ আমরা স্যার এদিকে ১০-১২ বছর ধরে স্যার কাজ করতেছে অনেকদিন ধরে। আমি আজকে গরিব মানুষ, টাকা দিতে পারি না, কইরা ২ লাখ করে টাকাও দিতে পারি না, আমার চাকরিও থাকে না স্যার। আপনার লাগে কি না করছি আমি, আপনার পায়ের জুতা পর্যন্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি। কইতেছি তোমরা বেতন পাবে না, তো আমরা কাজও করলাম, বেতন দেবে না, তো কি করে খাবো আমরা? কন আসলে আমরা এখন মানে স্যারদের দ্বারা এবং রিকোয়েস্ট করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এদের মধ্যে জয় ও বন্যারানী ডোমের কাছ থেকে পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিন ১ লাখ টাকা করে চাইলে তারা ৫০,০০০ টাকা করে দেন। তুই বেশি না ১ লাখ টাকা লইস, ৫০,০০০ টাকা দিয়ে চাকরি দিই, আর চাকরি হওয়ার পর আরো ৫০,০০০ টাকা দিস। হাফিজ স্যার আমার থেকে ১ লাখ টাকা চাইছে। অভিযোগের সত্যতা জানতে যাওয়া হয় পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনের কাছে। প্রথমে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ করলাম, ঠিক হ্যাঁ। পরে একটি ভিডিও দেখানোর পর তিনি উল্টো অভিযোগ করেন, জয় ও বন্যারানী তাকে জোর করে টাকা দিয়ে উল্টো প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। বলছে এখানে থুইয়া জোর করে থুয়ে যায়। অভিযোগ তো আগেই রেখেছিল, আমি তার জানিয়ে নিয়ে রেখেছি।
এখানে কাজ করতেছে, আমাকে ডেকে নিয়ে গেছে। আলমারিতে আছে, আমি তো বলতেছি। হাফিজ উদ্দিন একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরের প্রধান অফিস সহকারী এবং পরিবহন শাখার দায়িত্বে রয়েছেন বলে জানান। টেন্ডারে যে কাজকর্ম, বিল বাড়তো, অনেক কিছুই তো আমার মাধ্যমেই যায়, ওদের বিলটা কে দেয়? হাফিজ উদ্দিনের সাথে যখন ৭১ টেলিভিশনের প্রতিনিধিদের কথা হয়, তখন সেই রুমে পাওয়া গেল মঞ্জু রানী দাসকে। তিনি জানান, প্রথমে তাকে বাদ দেয়া হলেও পরে প্রিমা অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে ১ লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান তিনি। নিয়োগপত্র দেখান ৭১ টেলিভিশনকে। আমার লিস্টিতে নাম না থাকায় আমি কোম্পানির মাধ্যমে ঢুকছি। কত টাকা দিচ্ছেন আপনি? আমি ১ লাখ টাকা দিছি। একই রুমে ছিলেন রোজিনা খাতুন নামে নতুন নিয়োগ পাওয়া আরেকজন কর্মী। জানান, টাকা ছাড়া এসব নিয়োগ হয় না। আমি এবার নতুন, কোম্পানি তো টাকা ছাড়া ঢোকায় না, তা যেখানে যাক না কেন। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সাথে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঘটনার সত্যতা অনুসন্ধানে কাজ চলছে। নিয়োগ নীতিমালার ব্যত্যয় যদি ঘটে থাকে তাহলে আমরা এটিকে অ্যাড্রেস অবশ্যই করব এবং যথাযথ ব্যবস্থা নেব। একদম জিরো টলারেন্স আমরা ব্যবস্থা নেব। পদগুলোতে ১ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে ১৬,৫০০ টাকা করে বছরে কর্মীরা পান ১,৯৮,০০০ টাকা। আর সেই চাকরির জন্য ২ থেকে ৩ লাখ টাকা ঘুষ। চাকরি প্রত্যাশীরা বলছেন, প্রতি বছর মেয়াদ বাড়ানো এবং কোনো এক সময় স্থায়ী চাকরির আশায় তারা এই পথ বেছে নেন। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। সর্বসাধারণের জন্য উন্মুক্তের পর প্রথম ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে শুক্রবারের সময়সূচি জানা না থাকা, অনলাইন টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। প্রতিদিন ৯০০ জনের প্রবেশের নিয়ম থাকলেও গেটের সামনে ভিড় জমান কয়েক হাজার মানুষ, জানাচ্ছেন ইলিয়াস আকন। উদ্বোধনের পর প্রথম ছুটির দিন হওয়ায় সকাল থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করছে উৎসুক জনতা। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিজ চোখে দেখার আগ্রহে রাজধানী ও আশেপাশের জেলা থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। জাদুঘর দেখার জন্য এখন আমরা সেই রোদ্রের মধ্যে ৩টার সময় দাঁড়ায় আছি, তীর্থের কাকের মতো। ১১টা বাজে এসে দেখি গেট বন্ধ। তা গেট বন্ধ পরে আপনাদের মাধ্যম থেকে জানলাম ৩টা বাজে খুলবো। ঢাকা কেরানীগঞ্জ থেকে আইছি, খেজুরবাগ এলাকা, সহ পরিবারে নিয়ে আইলাম। কয়েক ঘন্টা অপেক্ষার পর অবশেষে বিকেল ৩টায় গেট খোলা হলে নির্ধারিত নিয়ম মেনে ভিতরে যাওয়ার সুযোগ পান সীমিত সংখ্যক দর্শনার্থী। অন্যদিকে পৃথক লাইন না থাকায় চরম ভোগান্তিতে পড়ে নারী ও শিশুরা। টিকিট ব্যবস্থাপনা ও প্রবেশ প্রক্রিয়া বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ জানান লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। এই জায়গার প্রশাসন কঠিন যুদ্ধ একটা, মানে ২৪শে ৫ আগস্টের যুদ্ধ আগে যুদ্ধ করেছি, সেম যুদ্ধ আজকে এভাবে ঢুকতে হইলো। একাধিক কাউন্টার থাকলে কি হইতো, মহিলাদের কাউন্টার, মানুষ ফ্যামিলি নিয়ে আসবে, প্রথম কিউরিয়াসিটি সবাই আছে, সবাই আসবে। বাচ্চাদের নিয়ে ঢোকা যাচ্ছে না, মহিলাদের নিয়ে ঢোকা যাচ্ছে না। হঠাৎ আপনার গেটটা আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ খুলে দিছে। খুলে দেওয়ার সাথে সাথে লোকজন চাপ দিছে। চাপ দেওয়ার সাথে আমি আমার বাচ্চার সহকারে নিচে পড়ে গেছি। আমার বাচ্চা আহত হয়েছে, এখানে আড়ুতে ব্যথা পাইছে। জাদুঘরে প্রবেশ করে শহীদ ও আহতদের ব্যবহার্য জিনিসপত্র, প্রদর্শিত ভিডিও ও আলোকচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। কেউ কেউ এসব ঐতিহাসিক স্মৃতি ক্যামেরাবন্দি ও ছবি তুলে রাখার চেষ্টা করেন। তো আজকে এসে আমার অনুভূতি অনেক ভালো। আমি এখানে পুরো জায়গাটা ঘুরতে চাই, এখানে কি কি আছে সব সম্পর্কে জানতে চাই। প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আসলে দেখতে আসছি যে জুলাই যারা জীবন দিয়েছে তাদের প্রতি অনুপ্রেরণা থেকে আমরা এখানে আসছি, যে হচ্ছে তারা কতটা কষ্ট করে আমাদের জন্য এই সুন্দর একটা দেশ দিয়ে গিয়েছে। এখানে যে আসা এটা কোনো বিনোদনের জায়গাও না। আসলে যে দৃশ্য আপনি দেখবেন, এটাকে আপনার আবেগ ঘন মুহূর্তের বিষয়গুলো এবং আপনাদের অতীতের ইতিহাসগুলো, যেগুলো ১৭ বছরের ফ্যাসিস্টের যে ছিল, ওই শাসন আমলগুলো তুলে ধরা হয়েছে এবং তাদের গুম খুনের। বিশেষ করে আমি দেখলাম যে সবচেয়ে মানুষ আগ্রহ হইলো গুমের বিষয়টা, খুব আগ্রহ আমি দেখলাম যে যারা দর্শনার্থী আসছে সবাই দেখছি গুম ঘরগুলোর দিকে খুব করতেছে। স্বাভাবিক দিনে ৩টি স্লটে মোট ৯০০ জন প্রবেশের সুযোগ পাওয়ার কথা থাকলেও ছুটির দিনে মূল ফটকের সামনে জমায়েত হন ২ থেকে ৩ হাজার দর্শনার্থী।
গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসিত হলেও টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনার সমন্বয়হীনতা দর্শনার্থীদের হতাশ করেছে। দ্রুত এসব ভোগান্তির দূর করার দাবি সবার। ইলিয়াস আকন, ৭১, ঢাকা। সাভারে পুলিশের তল্লাশি অভিযানের সময় মনারুল হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পরই মনারুলকে উদ্ধার না করে ঘটনাস্থল ছেড়ে যায় রংপুরের পীরগাছা ও সাভার থানা পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছে বিএনপি ও ছাত্রদল কর্মীরা। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। রায়ান বিনামিনের প্রতিবেদন। সাভারের বিপিএটিসির নিরাপত্তা প্রহরী জাফর আলীর নাতি সৌমিককে বিয়ে করে রংপুরের পীরগাছা থেকে পালিয়ে আসে এক কিশোরী। তাকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে বিপিএটিসি আবাসিক এলাকার একটি ভবনে বসবাস করা জাফরের বাসায় অভিযান চালায় রংপুরের পীরগাছা থানা পুলিশ। পরিবারের দাবি, বাড়িতে তল্লাশির এক পর্যায়ে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা ছাদে ওঠেন। তখন ছাদে ছিলেন জাফর আলীর ছোট ছেলে মনারুল হোসেন বকশী। কিছুক্ষণ পর বিকট শব্দ পেয়ে মনারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৌড় দিন আমি আসিয়া বাকিগুলো শুদ্ধাই নেছে আমি কয়ে পারলে এখানে কাছেগুলো কোনো মেডিকেলে নেন, গাড়ি তুটিয়ে গাড়ি টান দিয়ে ওরা চলে গেল। এটাও তারা কৌতূহল করলো না যে কি পড়লো, আমরা পুলিশের লোক একটু খতিয়ে দেখুন। ওরা আগে আমাকে দুই বাইরে ঘুরছে, আমার বাইক নেড়ে ঘুরছে, এরা বলে এখানে আসবে কেন? ঘটনার পর মনারুলকে উদ্ধার না করে পুলিশেরা দ্রুত চলে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারা গেছে হচ্ছে ওর ডান পায়ের একদম মাঝখানে এখনো স্টিল রড লাগানো, এটা যে এই শীতে খোলার কথা, ঠিক আছে? তো ও তো জীবনে কখনো ছাদ থেকে লাভ দেওয়ার কথা না। পড়ে গেছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজেই দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে, এরকম কোনো ভূমিকা ওনাদের দেখিনি আমি। ওয়ালও আছে, তো লাভ দিতে হলে ওয়ালে উঠে তাকে লাভ দিতে হবে, ওয়াল উঠে না উঠে তো সে লাভ দিতে পারবে না। কেউ ধাক্কা দিলে বা স্লিপ করলে যেভাবে পড়লে যে একবারে কাছাকাছি ওইভাবে পড়ে, এই ধরনের পড়ছে। আর উনি যদি ইচ্ছাকৃতভাবে লাভ দিত তাহলে অনেক দূরে যাওয়া পড়তো, 5 তলা থেকে মিনিমাম স্পেস থাকতো একটা পড়ার, কিন্তু সেই স্পেসটা নাই। পুলিশ বলছে, কারণ খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাভার থানায় না জানিয়ে রংপুরের পুলিশ সদস্যদের চলে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। থানার ওসি সাহেবকে ফোন করছি যে এরকম একটা সিচুয়েশনে আপনারা এখন এইভাবে রেখে গেলেন, দায় দায়িত্ব তো আপনারা ভিকটিম, আপনারা খোঁজাখুঁজি করছেন, আপনারা তল্লাশি করছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা করেনি নিহতের পরিবার। হাসান আহমেদ, ৭১। নারায়ণগঞ্জ বন্দর এলাকার একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে 3 জন আহত হয়েছে। মুসাপুর ইউনিয়নের চাপাতলি ইটেলপুল এলাকার এই বাসায় লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ হয়। আহতদের ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তা সঞ্জয় খান জানান, ওই বাসায় ভাড়াটিয়া মাইদুলের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে ঘরে গ্যাস জমে যায়। শুক্রবার ভোরে মাইদুল লাইটার জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মাইদুল, তার স্ত্রী বিউটি এবং তার শিশু কন্যা মারুফ দগ্ধ হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। কিছু নাই দেহে, সব শেষ হয়ে গেছে, বুঝছেন? কিন্তু পরে জিগাইছি সিগারেট খাওয়া গ্যাস লাইটটা না এর ধরাইছে, আর আপনি কারেন্টের লিক ছিল করতে, আর যে সিলিং ফ্যান আছে না উপরে ফ্যান ঘুরে গরম হয়েছিল, এই ফ্যান চলিছে, এই বাতাসে হয়তো ধরে গেছে। যে আহত হয়েছে নাতি, তার নানি আসছে, আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, অনেক অবস্থা ভালো না, বাজান টাকার জন্য আসছি। প্রাথমিক ধারণা করতেছি যে রুমটার মধ্যে আপনার এই গ্যাস জমা হওয়ার ফলে সে যখন এখানে সিগারেট ধূমপান করতে যায়, ধূমপানের ফলে যখন সে ম্যাচের কাঠি জ্বালায়, সেখান থেকে একটা আকস্মিক বিস্ফোরণ হতে পারে। গত 1 সপ্তাহ ধরে জামালপুরে মেছো বাঘকে বাঘ মনে করে আতঙ্কে আছে এলাকাবাসী। কেউ কেউ বলছে তাদের সামনে পড়েছে 2টি বাঘ, তাই লোকজন সন্ধ্যার পর ঘরের বাইরে বের হচ্ছে না। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মধুপুর বন বিভাগের কর্মীরা এলাকা পরিদর্শন করেছেন, কিন্তু মেছো বাঘের সন্ধান পাননি। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন।
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকায় শুক্রবার সন্ধ্যার পর গ্রামের একজন পথচারীর সামনে হঠাৎ করে দুটি মেছো বাঘ উপস্থিতি হয়। আতঙ্কিত ওই পথচারী মেছো বাঘটি দেখে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। সবাই লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে পালিয়ে যায় মেছো বাঘ। এরপর মধুপুর বন বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়েও সফল হননি। এরপর প্রতিদিন কোনো না কোনো গ্রামবাসীর সামনে পড়ছে মেছো বাঘ দুটি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। এক ব্যক্তি আইসা চিৎকার করে আমার কাছে এসে বলল যে ওখানে দুইটা প্রাণী দেখা যাচ্ছে, চিনি না। আমি তাৎক্ষণিক ওখানে যাই। গরু চড়ানোর সময় আড়াতে গর্জন শুনি এই ধরনের শব্দ আসছে। বন বিভাগ থেকে বা সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়, তাড়াতাড়ি এগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা একটু নিশ্চিত থাকি। বাঘ আতঙ্কে এই অঞ্চলের শিশুরা স্কুলে যাওয়া এবং খেলাধুলা বন্ধ করে দিয়েছে। কৃষক ও গৃহবধূরা তাদের স্বাভাবিক কাজ করতে ভয় পাচ্ছেন। আতঙ্কের কারণে আমাদের স্কুল কলেজে পোলাপানেরাও রাত বিরাতে বেরোতে পারতেছে না, স্কুলে যাওয়ার সমস্যা হইতেছে। এটা আমরা চাই বন বিভাগের লোক এটা ধরে যে কোনোখানে প্রেরণ করার জন্য। খেলাধুলাও করতে পারছি না, কিছু করতে পারছি না, তাই আমরা লাঠি নিয়ে বের হয়েছি। মেহেরপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের ফরেস্টার মোশাররফ হোসেন জানান, এই বনে বাঘ থাকার কোনো সম্ভাবনা নেই। এটি মেছো বাঘ। বন বিড়াল হলেও অবাক হওয়ার কিছু নেই। বর্তমান সময়ে শোলাকুড়ি এবং জামালপুরে যে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে, এটা আসলে ছবি দেখে মোটামুটি চেনা গেছে এটা একটা মেছো বিড়াল এবং এটা নিয়ে ভয়ের কিছু নেই। বাঘ আতঙ্ক থেকে বাঁশচড়া ইউনিয়নবাসীকে রক্ষা করতে দ্রুত মেছো বাঘ দুটি উদ্ধারে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান জামালপুরবাসী। আল ইমরান, ৭১।